অপহৃত নায়েক রাজ্জাককে ফিরিয়ে আনতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের মধ্যে পতাকা বৈঠক চলছে। সমুদ্রপথে অবৈধভাবে বিদেশে যাওয়ার পর থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া থেকে ফিরেছেন আরও ৭৩ বাংলাদেশি। বিমানবন্দরে নেমে স্বস্তির নিঃশ্বাস। মাদক ব্যবসার সঙ্গে পুলিশের জড়িয়ে যাওয়া সমাজের নৈতিক কাঠামোর উপর আঘাত, মত সচেতন নাগরিক সমাজের। সদস্যদের অবনতি ঠেকাতে কাজ করছে পুলিশ। ৬৮ বছর ধরে শিক্ষাবঞ্চিত কুড়িগ্রামের ছিটমহলগুলোতে চালু হয়েছে প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র। উচ্ছ্বসিত ছিটমহলবাসী, কার্যক্রম সম্প্রসারিত করার পরিকল্পনা। এবং ভরা মৌসুমেও ক্রেতা শূন্য চাঁপাইনবাবগঞ্জের আমের বাজার। প্রত্যাশিত দাম না পাওয়ার অভিযোগ ব্যবসায়ীদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি রঞ্জন শুভ্র। অপহৃত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নায়েক রাজ্জাককে ফিরিয়ে আনতে মিয়ানমারের মংডুতে পতাকা বৈঠক করছে বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী। সকাল 10:30টায় মিয়ানমারের মংডুতে এ পতাকা বৈঠক শুরু হয়। বৈঠকে বিজিবির 7 সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিয়েছে। এই দলের নেতৃত্ব দিচ্ছেন টেকনাফ 42 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ। সকাল 9টার দিকে প্রতিনিধি দলটি টেকনাফ স্থলবন্দর দিয়ে মংডুর উদ্দেশ্যে রওনা দেয়। এর আগে বেশ কয়েকবার বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হলেও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি তাতে সম্মতি দেয়নি। পরে গত 22 জুন মিয়ানমারের পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশকে চিঠি দেওয়া হয়। এরপরই এ পতাকা বৈঠকের সিদ্ধান্ত হয়। গত 17 জুন টেকনাফের নাফ নদীর জাদিমুরা পয়েন্ট সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় বিজিবির নায়েক আব্দুর রাজ্জাককে ধরে নিয়ে যায় বিজিপি। দর্শক, এই মুহূর্তে টেকনাফ স্থলবন্দরে আছেন আমাদের রিপোর্টার কমল দে। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। এবং মিয়ানমার বাহিনী যে বিজিপি বর্ডার গার্ড পুলিশ বিজিপির সাথে যে পতাকা বৈঠক চলছে, আমরা হয়তো এখন পর্যন্ত সরকারিভাবে কোনো তথ্য জানানো না হলেও আমরা যেটা জানতে পেরেছি বৈঠকের মধ্যে একটু ফলপ্রসূ বৈঠক হতে যাচ্ছে এবং হয়তো আজকে সিদ্ধান্ত হচ্ছে যে বিজিবির নায়ক রাজ্জাককে তারা আজকে হয়তো ফিরিয়ে দেবেন বলে তেমন ইঙ্গিত দিয়েছেন। আমরা কথা বলেছিলাম বৈঠকে যারা অংশ নিচ্ছে, তারা এখানে যারা যোগাযোগ করছেন তাদের সাথে, তারা বলছেন বৈঠকে এমন ধরনের ইঙ্গিত পাওয়া গেছে। এবং এই বিজিবি যে প্রধান আবু জার আল জাহিদ লেফটেন্যান্ট কর্নেল, তিনি বৈঠকে যাওয়ার আগে এমনটা ইঙ্গিত দিয়েছিলেন আমাদের সাথে। তিনি বলেছেন তারা পতাকা বৈঠকে মূলত তাদের বিষয়টি তুলে ধরবেন, যেতে মিয়ানমার বাহিনী যেটা অনৈতিক এবং অনিয়মতান্ত্রিক ভাবে তাকে অপহরণ করে নিয়ে গেছে এবং তার আরেকজন আমাদের বাংলাদেশের বিজিবি আরেকজন সদস্যকে গুলি করে আহত করেছে। এই দুইটি বিষয় তারা তুলে ধরবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং সে সাথে তারা যে এই নায়ক আব্দুর রাজ্জাককে সেখানে আটকে রেখে এবং তাকে বিভিন্নভাবে ছবি তুলে আবার ফেসবুকে ছড়ানো এবং সেখানকার গণমাধ্যমে প্রকাশ করা, সেই বিষয়টি তুলে ধরবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আপনি জানেন গত 17 জুন বাংলাদেশ মিয়ানমার সীমান্তের বাংলাদেশ অংশের জাদিমোরা সীমান্ত এলাকা থেকে মূলত নায়ক রাজ্জাককে অপহরণ করে নিয়ে যায় মিয়ানমার বাহিনী। এরপর একাধিকবার বাংলাদেশ তারা চেষ্টা করেছিল সেই পতাকা বৈঠকের জন্য, কিন্তু মিয়ানমার বাহিনী তাতে সাড়া দেয়নি। পরবর্তীতে কূটনীতিক চাপের মুখে নথি স্বীকার করে মিয়ানমার বাহিনী গত 22 তারিখ বাংলাদেশে একটা চিঠি পাঠায়, তারা চিঠিতে উল্লেখ করেন যারা মোট কয়জন বাংলাদেশ থেকে তারা পতাকা বৈঠকে অংশ নেবে। অর্থাৎ এক প্রকার তারা প্রথম দিকে পতাকা বৈঠকে অংশ নিতে অস্বীকার করলো, পরবর্তী তারা নিজেরা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশকে পতাকা বৈঠকে অংশ নেওয়ার জন্য। পরবর্তীতে বাংলাদেশ থেকে গতকালকে মোট 7 জনের একটি তালিকা পাঠানো হয় মিয়ানমারের কাছে গতকাল বিকেলে। এবং এরপরে সেই প্রেক্ষিতে আজ সকাল 9:35 আবু জার আল জাহিদের নেতৃত্বে 7 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল এই টেকনাফ স্থলবন্দর থেকে স্পিড বোট নিয়ে তারা মংডুতে যায় এবং ঠিক সকাল 10:30টায় এই বৈঠক শুরু হয় এবং প্রায় 1.5 ঘন্টা ধরে এই বৈঠক চলছে। এক্ষেত্রে যারা বৈঠকে অংশ নিচ্ছেন এবং সেখানে বিজিবি সদস্য এবং যেসব বিজিবি কর্মকর্তারা তাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করার চেষ্টা করছেন এবং সেখানে তারা তথ্য নিচ্ছেন, তাদের মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি তারা একটা ফলপ্রসূ বৈঠক হচ্ছে বলে তারা এমনটা ইঙ্গিত দিয়েছেন এবং বলছেন এই ফলপ্রসূ বৈঠকের জের ধরে নায়ক আব্দুর রাজ্জাককে আসলে তারা ফিরিয়ে আনবেন। এবং সে সাথে যে সীমান্ত অন্যান্য যে বিষয়গুলো রয়েছে টেকনাফ সীমান্তের মধ্যে, সেই বিষয়গুলো আজকের এই পতাকা বৈঠকে তুলে ধরা হবে বলে বিজিবির বৈঠকে অংশ নেওয়া লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ এখন পর্যন্ত এবং আবু জার আল জাহিদ যেটি ইঙ্গিত দিয়ে গেছেন তাকে নায়ক আব্দুর রাজ্জাককে ফিরিয়ে আনা হবে, তারই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে স্থলবন্দরে সে ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। অর্থাৎ তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া, যদি ফিরিয়ে আনা হয় তারপর তাকে বিজিবি হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া, সেই ব্যাপারে সমস্ত প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করে রাখা হয়েছে। আমরা তার বিজিবি এখানে যে স্থলবন্দর সেখানে দেখতে পেয়েছি। অর্থাৎ নায়ক আব্দুর রাজ্জাককে ফিরিয়ে আনার সমস্ত প্রক্রিয়া কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা সম্পন্ন করে রেখেছে বিজিবি এবং তারা আশা করছেন একটি ফলপ্রসূ বৈঠকের মাধ্যমে তারা এই প্রক্রিয়াটা সম্পন্ন হবে।
এখন পর্যন্ত এ ছিল বাংলাদেশ মিয়ানমার যে পতাকা বৈঠক চলছে সেই পতাকা বৈঠকের সর্বশেষ। টেকনাফ স্থলবন্দর থেকে এতক্ষণ আমাদের সাথে ছিলেন সহকর্মী কমল দে। নওগাঁর হাপানিয়া সীমান্তে বিএসএফ এর গুলিতে জহুরুল ইসলাম নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। গতরাত ৩টার দিকে সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্তের ২৩২ মেইন পিলার এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, রাতে ভারতীয় সীমান্ত দিয়ে গরু কিনে ফেরার সময় টেক্কাপাড়া বিএসএফ ক্যাম্পের জওয়ানরা জহুরুল ইসলামকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গরু ব্যবসায়ী জহুরুল গুলিবিদ্ধ হন। পরে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বাড়ি ফিরিয়ে আনার পথে তার মৃত্যু হয়। নওগাঁ ১৪ বিজিবির অধিনায়ক রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত গরু ব্যবসায়ী পোরশা উপজেলার দোয়ারপাল গ্রামের বাসিন্দা। সমুদ্রপথে অবৈধভাবে বিদেশে যাওয়ার পর থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া থেকে কেবল প্রাণটুকু হাতে নিয়ে দেশে ফিরেছেন আরও ৭৩ বাংলাদেশি। দেশে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তারা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, পাচারের পর এখন পর্যন্ত বাংলাদেশে ফেরত আসা মানুষের সংখ্যা প্রায় ৪০০। জীবন নিয়ে দেশে ফিরে আসা এসব মানুষের মিছিলই বলে দেয়, অবৈধভাবে বিদেশে যাওয়ার চেষ্টা করা একটি অভিশাপ। বুধবার রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে আসেন ৪১ জন বাংলাদেশি। পরে ইন্দোনেশিয়া থেকেও দেশে আসেন আরো ৩২ বাংলাদেশি নাগরিক। মারধর করে হয়েছে, ওনাদেরকে ফেলাই দেওয়া হয়েছে। পানি চাইতে হলে মারধর করে এবারে মাজার জন্য মাজা ভাঙে দিচ্ছে, মাজা ভাঙে দেওয়ার পরে শুধু মারা গেছে। বাপ মা দোয়া সবাই দোয়া আল্লাহ বাঁচা যাচ্ছে। যাইতে আপনার 6 দিন লাগবে, 18 দিন সাগরের মাঝে ট্রলার ঘুরেছে। শিবা আছে 900 মানুষ, 918 জন মারা গেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য মতে মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে এখন পর্যন্ত প্রায় ৪০০ মানুষ দেশে ফিরে এসেছেন। এখন আসলে হলো থাইল্যান্ড থেকে, আর রাত্রে আসবে হলো থেকে ইন্দোনেশিয়া থেকে। কক্সবাজার টেকনাফ দিয়ে আনা হয়েছে, ওখান থেকে ১৫০ জন প্রথমে, তারপরে ৩৭। আর এখানে আমাদের প্রথমে আসলে হলো ইন্দোনেশিয়া থেকে মোটামুটি ধরেন অ্যারাউন্ড সবকিছু মিলায় ধরেন ৩০০-৩৫০ তো হবেই। নাগরিকত্ব নিশ্চিত করার প্রক্রিয়া একটু সময় সাপেক্ষ হলেও মানব পাচারের শিকার সব বাংলাদেশিকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সামিউল মুইদ, সময় সংবাদ, ঢাকা। মাদকের একটি বড় চালান সহ সম্প্রতি এক পুলিশ কর্মকর্তা আটক হওয়ার ঘটনায় উদ্বিগ্ন সচেতন নাগরিক সমাজ। খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাদক চোরাচালানে জড়িয়ে পড়া দেশের সার্বিক পরিস্থিতির উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন তারা। এক্ষেত্রে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরামর্শ তাদের। রাশেদ লিমনের রিপোর্ট। ঘটনার সূত্রপাত শনিবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুর এলাকায় একটি শিশুকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে একটি প্রাইভেট কার। পরে ধাওয়া করে গাড়িটিকে আটক করে র্যাব, আর এতেই বেরিয়ে আসে থলের বিড়াল। ৬০,৭০,০০০ পিস ইয়াবা বিক্রির ৭ লাখ টাকা সহ আটক হন পুলিশের বিশেষ শাখার সহকারী উপপরিদর্শক। এ ঘটনায় আরও কয়েক পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা নিশ্চিত করেছে র্যাব। রক্ষকের ভক্ষক হওয়ার এমন ঘটনায় উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। এ ধরনের পরিস্থিতি সার্বিক আইন শৃঙ্খলার উপর প্রভাব ফেলবে বলে আশঙ্কা তাদের। তারা অনেক বেশি দায়িত্ব প্রাপ্ত হয় সমাজের নীতি নৈতিকতা রক্ষা করার জন্য। যদি এরা কোনোভাবে এই জিনিসটা সমাজে প্রমাণ করে দেয় তাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে যে তারা কোনো অপরাধ করলে সেটার জন্য তাদের জবাবদিহি করতে হবে না কিংবা কোনো রকম শাস্তির সম্মুখীন হতে হবে না, সেটা কিন্তু সমস্ত সমাজের নৈতিক যে একটা কাঠামো সেটার উপর বিরাট একটা আঘাত এসে পড়ে। এর আগেও এমন ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়াকেই এর জন্য দুষছেন সাবেক পুলিশ কর্মকর্তারা। এ ধরনের অপরাধের শাস্তি নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল হওয়া জরুরি বলেও মত দেন তারা। সামারি ট্রায়াল করে স্পেশাল ট্রাইব্যুনালে এরা ট্রায়াল দিয়ে সংক্ষিপ্ত সময়ে এদের যদি কঠিন বিচার মানুষ দেখে তাহলেই এটা কন্ট্রোল করা সম্ভব। আর তা নইলে এই বেল দিয়ে এই কেসের লম্বা ট্রায়াল দিয়ে 2 বছর পরে মানুষ ভুলে যাবে যে কোন এএসআই ছিল এই ইয়াবা সম্রাট। এদিকে অভিযুক্ত এই পুলিশ সদস্যকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথা জানালেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। পুলিশ আইনের রক্ষক হিসেবে পরিচিত, সেক্ষেত্রে অপরাধ প্রক্রিয়ায় কেউ জড়িয়ে গেলে সাধারণভাবে জনমনে
কারণে এক ধরনের অনাস্থার সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দেয়। ব্যক্তিগত বিচ্যুতি এটি যাতে বন্ধ করা যায়, তাদের নৈতিক যে মনোবল সেটাকে অটুট রেখে অন্তত জেরো পর্যায়ে নামিয়ে আনার যে কাজটি সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। এই ঘটনায় প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে মাদক পাচারের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জড়িয়ে যাওয়ার ঘটনা যাচাইয়ে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। রাজধানীর মোহাম্মদপুর থেকে সন্দেহভাজন 2 জঙ্গি নেতাকে অস্ত্র ও বিস্ফোরক সহ আটক করেছে পুলিশ। ডিবি পুলিশ জানায়, গতরাতে দুজনকে মোহাম্মদপুরের একটি বাসা থেকে আটক করা হয়। এদের মধ্যে একজন বাংলাদেশ জিহাদি গ্রুপ নামে একটি জঙ্গি সংগঠনের প্রধান ও অপরজন অর্থদাতা বলে জানায় পুলিশ। আটককৃতদের কাছ থেকে 3টি পিস্তল, 16 রাউন্ড গুলি ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ। নবনিযুক্ত সেনাপ্রধান হিসেবে আজ দায়িত্ব গ্রহণ করার কথা রয়েছে জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের। দুপুরে সেনা সদরে বিদায়ী সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া নবনিযুক্ত সেনাপ্রধানের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। এর আগে বিদায়ী সেনাপ্রধান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিদায়ী সেনাপ্রধানকে গার্ড অব অনার প্রদান করেন সেনাবাহিনীর কর্মকর্তারা। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাইকোর্ট থেকে দেয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি আগামী 28 জুন পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ উভয় পক্ষের আংশিক শুনানি শেষে এর দিন ধার্য করেন। গত 18 জুন মতিঝিল থানার 2টি এবং পল্টন থানার 1টি মামলায় বিএনপির এই নেতাকে জামিন দেয় হাইকোর্ট। পরে রাষ্ট্রপক্ষ জামিন বাতিল চেয়ে চেম্বার আদালতে একটি স্থগিতের আবেদন জানান। এরপর চেম্বার বিচারপতি আবেদন শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান। গত 6 জানুয়ারি জাতীয় প্রেসক্লাব থেকে সংবাদ সম্মেলন করে বের হবার পর গ্রেফতার হন মির্জা ফখরুল। বর্তমানে বিএনপির এই নেতা রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সময় সংবাদে আরও থাকছে, বর্ষার শুরুতেই যমুনার ভাঙনের মুখে টাঙ্গাইলের মামুদনগর ইউনিয়ন। ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে সর্বশান্ত অনেকে, আতঙ্কের দিন কাটছে কয়েক হাজার মানুষের। ভরা মৌসুমেও ক্রেতা শূন্য চাঁপাইনবাবগঞ্জের আম বাজারগুলো। এবার ফরমালিন মুক্ত আম ক্রেতাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে 5 জুনের আগে বাজারে আম তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। এর ফলে এখন সব আম একসাথে পাকলেও সেই তুলনায় ক্রেতা উপস্থিতি খুব কম, ফলে প্রত্যাশিত দাম পাচ্ছেন বলে অভিযোগ ব্যবসায়ীদের। জেলা প্রতিনিধি মোহাম্মদ আল মাহবুবের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আমের জেলা চাঁপাইনবাবগঞ্জ। বছরের এই সময় ক্রেতা বিক্রেতার ভিড়ে মুখরিত থাকে এখানকার আম বাজারগুলো, কিন্তু এবছর চিত্র অনেকটা উল্টো। ঝুড়ি ভর্তি আম নিয়ে বসে আছেন বিক্রেতারা, কিন্তু মিলছে না ক্রেতার দেখা। ফলে লাভ তো দূরের কথা, প্রত্যাশিত দামও পাচ্ছেন না আম ব্যবসায়ীরা। গত বছরের ফরমালিন আতঙ্ক এবং বাজার নিয়ন্ত্রণে 5 জুনের আগে বাজারে আম বেচার ক্ষেত্রে জেলা প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তাদের। ফরমালিন করতে ডুবিয়ে দিয়েছে নিচে, 1 নম্বর কারণ হয়ে এটা। আমদানি বেশি, আম বেচ কিনা হচ্ছে কম, খরিদ্দার কম, ব্যাপারী জেনে আসছে না। অন্য বছর যে ন্যাংরা আমটা বিক্রি হয় 3000-4000 টাকা মন, এই বর্তমানে এখন 1200-1300 টাকা মন। তাহলে কিভাবে বাঁচবে? একটা গাছে 2000 টাকা মন আম কিনা, ঠিক আছে, তারপরে আপনার বেচছি আপনার 1800-1500 টাকা মন। আমরা এই জায়গাটাতে 2 লাখ 3 লাখ ইনকাম করি। এই সিজনটাতে আমার এখন পর্যন্ত 1 লাখ ইনকাম হয়েছে, এখন পর্যন্ত 10 টাকা ইনকাম তো নাই। এদিকে জেলা প্রশাসনের এমন নিষেধাজ্ঞার সমালোচনা করলেন ব্যবসায়ী নেতারা। 1.5-2 কোটি টাকা
প্রতিদিন বেচা কিনা হয়, এখন 20 লাখ টাকারও বেচা কিনা হয় না। আমাদের ব্যবসায়ীদেরকে ব্যবসা করতে দেওয়া উচিত। হাজার হাজার আম ব্যবসায়ীরা আজকে পথে বসে গেছে। যে আমটি 2 থেকে 2,500 টাকা মন গাছে কিনা আছে, সেটি এখন 1200 থেকে 1600 টাকা মনে বিক্রি হচ্ছে। তবে বাজার নিয়ন্ত্রণের ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা প্রশাসক। অবশ্য সবার সাথে আলোচনার মাধ্যমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। বিগত বছরগুলোর আলোকে কোন আম কখন পাকে তার উপর কিন্তু ভিত্তি করে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এখানে গুটি বা স্থানীয় জাত, বৈশাখী জাত যেগুলো আগাম পাকে, সেই আমগুলো পারতে কোনো বাধা নিষেধ ছিল না। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তথ্য অনুযায়ী প্রতি বছর জেলায় 4 থেকে 4.5 লাখ মেট্রিক টন আম উৎপাদিত হয়। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন মহান মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ। সকালে উপাচার্য ভবনের সামনে অবস্থান নেন তারা। এ সময় কাজে যোগ দিতে আসা কর্মকর্তা কর্মচারীদের ভবনে ঢুকতে দেওয়া হয়নি। এদিকে আন্দোলনের কারণে প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা। এর আগে গত মঙ্গলবার রাত 12টার মধ্যে উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূঁইয়াকে পদত্যাগের আলটিমেটাম দেয় তারা। প্রফেসর আমিনুল হক ভূঁইয়া উনি তো ওনার যে কমিটমেন্ট করেছিলেন, উনি যে জেন্টলম্যান এগ্রিমেন্ট করেছিলেন, সেটা রক্ষা করে উনি চলে যাবেন। তো আমরা দেখছি যে গতকাল পর্যন্ত উনি যান নাই, ফলে আমাদের নতুন করে এখন ভাবনার অবকাশ আছে এবং আমরা মনে করি যে তার এই বিশ্ববিদ্যালয়ে থাকার মতো কোনো নৈতিক ভিত্তি নাই। সো আমাদের আন্দোলন অব্যাহত থাকবে, এটি সিদ্ধান্ত, এবং আমাদের আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয়ে আসলে তেমন কোনো বিরূপ প্রতিক্রিয়া এখনো পর্যন্ত আমি মনে করি হয় নাই। শিক্ষার আলোয় আলোকিত করতে কুড়িগ্রামের ছিটমহলগুলোতে চালু করা হয়েছে প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র। দীর্ঘ 68 বছর ধরে শিক্ষা বঞ্চিত এসব ছিটমহলে শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষার আওতায় আনার লক্ষ্যে 28টি প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র চালু করেছে ইসলামিক ফাউন্ডেশন। শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের বন্ধ দ্বার খুলে যাওয়ায় দারুণ খুশি ছিটমহলবাসী। অবশ্য শিক্ষা সম্প্রসারণে প্রাক প্রাথমিক থেকে প্রাথমিক পর্যায়ে উন্নীত করার পরিকল্পনার কথাও জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও রুবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শিশুদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে কুড়িগ্রামের বিভিন্ন ছিটমহলের পাড়া মহল্লায় গড়ে ওঠা প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রগুলো। জেলার দাসিয়ার ছড়া ছিটমহলের ছোট কামাত, বড় কামাত, রাসের মেলা সহ বিভিন্ন পাড়ার মসজিদে কিংবা কারো বাড়ির আঙিনায় গড়ে উঠেছে এসব শিক্ষা কেন্দ্রগুলো। শিশুরা দল বেঁধে হইচই করতে করতে যাচ্ছে এসব পাঠশালায়। সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গাইছে জাতীয় সঙ্গীত। এরপর বাংলা, ইংরেজি ও আরবি বর্ণমালাগুলো পড়ছে সমস্বরে। লেখাপড়ার এমন সুযোগ পেয়ে খুশি ক্ষুদে শিক্ষার্থীরা। আমি কোনোদিন স্কুল যাই নাই, খুব খুশি। আমাদের এখানে তো স্কুল নাই, এখন এখানে স্কুল হলো, আমরা এখন পড়াশোনা করতে পারছি। প্রাক প্রাথমিক শিক্ষায় আমি সকাল 7টা থেকে 10টা পর্যন্ত পাঠদান করাইতেছি। শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের বঞ্চনা এবং বিড়ম্বনার অবসান হওয়ায় আনন্দের কথা জানালেন স্থানীয়রা। আমরা তো আগে বাচ্চাদেরকে লেখাপড়া করাইতে পাঠাইতে পারতাম না, এখন এখানে স্কুল হয়েছে, লেখাপড়া করছে বাচ্চারা। ঠিকানায় আমাদের ভর্তি করা হয়তো। ছোট ছোট বাচ্চাদের নিয়ে শিক্ষার ব্যবস্থা হয়েছে, এটা খুব খুশি আমরা। এদিকে ছিটমহলগুলোতে সরকারি বেসরকারি উদ্যোগে প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র চালু করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন ছিটমহল সমন্বয় পরিষদের এই নেতা। এর জন্য আমাদের ছিটমহলবাসীর পক্ষ থেকে আমরা ইসলামিক ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশ সরকারকে, বিশেষ করে জননেত্রী শেখ হাসিনাকে। অবশ্য শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রাক প্রাথমিক শিক্ষাকে প্রাথমিক পর্যায়ে উন্নীত করার পরিকল্পনার কথাও জানালেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের এই কর্মকর্তা। প্রত্যেক কেন্দ্রে 30 জন শিক্ষার্থী শিক্ষা লাভ করে, বাংলা, ইংরেজি, আরবি, অঙ্ক। তারা 1 বছর শিক্ষার পরে প্রাথমিক পর্যায়ে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। কুড়িগ্রামের 6টি ছিটমহলে 28টি প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রে 840 জন শিক্ষার্থীকে পাঠ দেওয়া হচ্ছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। গতরাতে টানা বৃষ্টিতে কক্সবাজারের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া বরিশাল নগরীর বেশিরভাগ এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের বাঁকখালী নদী সহ কয়েকটি খালের পানি বেড়ে গেছে। এতে প্লাবিত হয়েছে 7টি উপজেলার শতাধিক গ্রাম।
রাস্তায় পানি উঠে যাওয়ায় কক্সবাজার টেকনাফ সড়ক ও মেরিন ড্রাইভ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পানিতে ভেসে গেছে 50টি চিংড়ি ঘের। পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন কয়েক হাজার মানুষ। এছাড়া সাগর উত্তাল থাকায় 3 নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। এদিকে গতরাতে টানা বৃষ্টিতে বরিশাল নগরীর বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেক এলাকার বাড়িঘরেও পানি ঢুকে পড়েছে। এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশালের স্থানীয় ও অভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ। গতকাল সকাল 9টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত 208 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। গত রাত্র থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন পর্যন্ত বৃষ্টি চলছে। এতে বরিশালের রোড ঘাট ঘর বাড়ি সব ডুবে গেছে। ড্রেন করছে অথচ ড্রেনের কাজ হয় না, পানি নামতেছে না। পানি ড্রেন আগের চেয়ে অনেক চাপিয়ে গেছে। পানির জন্য তো আমাদের তো অনেক ক্ষতি হয়ে যেতেছে। দোকানপাট সব তলাই গেছে, বাড়িঘর তলাই গেছে। বর্ষার শুরুতে যমুনার ভাঙনের মুখে পড়েছে টাঙ্গাইল সদর উপজেলার মামুদনগর ইউনিয়ন। অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, গাছপালা ও ফসলি জমি হারিয়ে সর্বশান্ত হয়েছেন অনেক মানুষ। আতঙ্কে দিন কাটাচ্ছেন আরো কয়েক হাজার মানুষ। এ অবস্থায় ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। আর বরাদ্দ না থাকার দোহাই দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। অন্যদিকে তালিকা করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। টাঙ্গাইল প্রতিনিধি কাদের তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আষাঢ়ের শুরুতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে অস্বাভাবিক হারে পানি বাড়ায় আগ্রাসী রূপ নিয়েছে যমুনা নদী। অব্যাহত করাল গ্রাসে নদীগর্ভে বিলীনের পথে টাঙ্গাইল সদর উপজেলার মামুদনগর ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ। তীব্র ভাঙনে প্রতিদিনই গৃহহীন হচ্ছে নতুন নতুন পরিবার। ভাঙনের তীব্রতা এত বেশি যে ঘরবাড়ি সরিয়ে নেওয়ার সময়টুকু পাচ্ছে না গ্রামবাসী। টিয়াপাড়া, আবার কুহুইরা, মাহরকোল এগুলো সব ভাঙেছে, সবই হয়ে যাচ্ছে। পাড়া যদি ধরে, তাহলে মনে করেন যে আর বরাবর ভাঙে, যদি এই 1 বিঘাও ভাঙে বরাবর দেখা যায় 1-200 চলে যায়। প্রতিদিন মনে করেন আধা কিলো 1 কিলোমিটার ভাঙা চলে ভিতরে যায়। শুধু ঘরবাড়ি নয়, গাছপালা ও ফসলি জমি হারিয়ে সর্বশান্ত অনেক মানুষ। একদিকে প্রতি মুহূর্তে ভাঙন আতঙ্ক, অন্যদিকে সহায়তা না পেয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্তরা। না পারতেছি কামাই করতে, বাড়িঘর নেই, দূর পারবো না, কামের পথে যাবো। সরকারে যদি আমাদের একটা এই ব্যবস্থা নেয় তাহলে আমরা একটু বাঁচতে পারি। এ অবস্থায় ভাঙন অব্যাহত থাকলে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন পাকা স্থাপনা বিলীনের আশঙ্কা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। সরাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটা ধোপাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় যে কোনো মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়ে যাবে। তবে পাকা বিল্ডিং থাকার কারণে স্থানান্তর করার কোনো সুযোগ নেই। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, বরাদ্দের অভাবে যমুনার ভাঙন রোধে জরুরি ও স্থায়ী পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না। জরুরি অবস্থা মোকাবেলার জন্য আমাদের কোনো পর্যাপ্ত বাজেট থাকে না। এটা বরাদ্দ পেলেই আমরা কেবল কাজ করতে পারি। এদিকে তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। অনেক ঘরবাড়ি ভেঙে গিয়েছে এবং আশ্রয়ের সমস্যা দেখা দেওয়ার প্রেক্ষিতে তারা যাতে জরুরি ভিত্তিতে একটি আবাসস্থলের ঠিকানা পায় সে বিষয়ে নির্দেশনা চেয়ে আমরা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। গত 1 মাসে যমুনার ভাঙনে মামুদনগর ইউনিয়নের 10টি গ্রামের 2000 পরিবারের ভিটেমাটি ও ফসলি জমিসহ প্রায় 4 কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সময় সংবাদ, টাঙ্গাইল। 2015-16 অর্থ বছরের বাজেটে সুপার শপে কেনাকাটায় ভ্যাট বাড়ানোর প্রস্তাব কার্যকর হলে পণ্য কেনাকাটায় বাড়তি অর্থ খরচ করতে হবে ক্রেতাদের। আর বাজার মূল্যের তুলনায় সুপার শপে পণ্যের দাম বাড়লে বিপুল সংখ্যক মধ্যবিত্ত ক্রেতা হারানোর আশঙ্কা করছেন উদ্যোক্তারা। অন্যদিকে সুশৃঙ্খল বাজার ব্যবস্থাপনা গড়ে তুলতে পণ্যের বাজার মূল্য নির্ধারণে ক্রেতা স্বার্থ সংরক্ষণের তাগিদ দিয়েছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। বিস্তারিত জানাচ্ছেন এজি মাহমুদ। আধুনিক জীবনে মানুষের ব্যস্ততা বাড়ার সাথে সাথে বেড়েছে জীবনযাত্রার মান। আর ব্যস্ত জীবনকে সহজ করে তুলতেই দেশে গড়ে উঠেছে বিভিন্ন সুপার শপ। উন্নত দেশগুলোতে সুপার শপের ধারণাটি পুরনো হলেও বাংলাদেশে এর যাত্রা শুরু হয় 1 দশকের কিছু আগে। একই দোকানে চাল, ডাল, মাছ, মাংস, সবজি সহ নিত্য প্রয়োজনীয় সব পণ্য তো বটেই, এখানে পাওয়া যায় নানা রকম গৃহস্থালী পণ্য সামগ্রীও। ফলে কম সময়ে ঝামেলা এড়িয়ে প্রতিদিনের বাজারের জন্য অধিকাংশ ক্রেতারই পছন্দ সুপার শপ।
কিন্তু 2015-16 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ভ্যাটের হার দ্বিগুণ করা হয়েছে সুপার শপের কেনাকাটায়। ফলে সুপার শপ থেকে পণ্য ক্রয়ে এখন বাড়তি অর্থ গুনতে হবে ক্রেতাদের। অনেক টাকার কেনাকাটা করি, এখানে যেহেতু ভ্যাটটা আমাকে অতিরিক্ত দিতে হচ্ছে ট্যাক্সটা, সেজন্য আমি নর্মাল শপেই যাব যাতে আমার ট্যাক্সটা কম দিতে হয়, টাকাটা কম খরচ হয়। ভ্যাটের পরিমাণটা কি পরিমাণ বর্তমান প্রস্তাবিত বাজেটে যে বাড়িয়েছে তা আসলে একটু কম বাড়ালেও ভালো হতো। 2 টাকার জিনিস ভ্যাট ধরে যদি আরো বেশি ধরে তাহলে তো সুপার শপে আসবে না, তাহলে বাইরে থেকে কেনাই ভালো। এদিকে সুপার শপের কেনাকাটায় ভ্যাট 2 থেকে 4% নির্ধারণ নিয়ে অসন্তোষ জানালেন উদ্যোক্তারা। পণ্যের বাড়তি দাম নির্ধারিত হলে বিপুল সংখ্যক ক্রেতা হারানোর আশঙ্কাও করছেন তারা। আপনি যদি একটা স্কোয়ারের পণ্য কেনেন বা প্রাণের পণ্য কেনেন বা ইউনিলিভারের পণ্য কেনেন, সেটা কিন্তু সুপার মার্কেটে যা দাম, কাঁচা বাজারে যা দাম, পাড়ার দোকানে একই দাম কিন্তু। তাহলে কেন এক্সট্রা 4% আপনার উপরে চাপানো হচ্ছে? সেটা ফেয়ার হচ্ছে না, না কাস্টমারের উপরে ফেয়ার হচ্ছে, না সুপার মার্কেটের উপরে ফেয়ার হচ্ছে। এই সেক্টরটির জন্য এই 4% ভ্যাট একটা বিরাট হুমকি। সাধারণ বাজারের তুলনায় একই পণ্য সুপার শপে অতিরিক্ত দামে বিক্রি হলে তা ক্রেতা স্বার্থ বিঘ্নিত করবে বলেও মনে করছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। খোলা বাজারে এক ধরনের দাম, ডিপার্টমেন্টাল স্টোরে এক ধরনের দাম, আবার সুপার শপে এক ধরনের দাম, এটা ভোক্তার স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে আমরা মনে করি। মুক্তবাজার অর্থনীতিতে বাজারের মূল্যটা তো কমপক্ষে নির্ধারণ করা থাকবে যে আমি বাইরের বাজারে কিনলে যে দামে কিনতে পারবো, আমি সুপার শপে কিনলে সেটা পাবো। এই পণ্যটা আমরা সুপার শপে কিনতে যাচ্ছি, তার মানে এই না যে আমাকে অতিরিক্ত পয়সা দিতে হবে। সম্ভাবনাময় এই শিল্পের প্রসারে প্রস্তাবিত বাজেটে সুপার শপে কেনাকাটায় ভ্যাটের হার কমানোর বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন সুপার শপ উদ্যোক্তারা। এজি মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। ফরিদপুরের বদরপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে 3 জন নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, গত রাত 10টার দিকে সদর উপজেলার বদরপুরে কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে তাদের ঘিরে ফেলে গ্রামবাসী। এক পর্যায়ে এলাকাবাসী ধাওয়া দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় 3 জন ধরা পড়লে স্থানীয়রা তাদের গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। 25 থেকে 30 জন লোক ওরা ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় এলাকার মহিলা থেকে শুরু করে মুরব্বীরা সবাই একত্রে চিল্লাচিল্লি শুরু করে। এলাকার মহিলা, পুরুষ, শিশু, বৃদ্ধ কেউ বাকি ছিল না। এই জনগণের একদম সর্বশ্রেণীর জনগণ এদেরকে আক্রমণ করছে। 3টে পেশেন্ট আনার পরে আমরা চেক করে দেখলাম যে 3 জনই আসলে 3 জনই আমরা ডেথ পেয়েছি আসার পরে। সপ্তম দিনেও চট্টগ্রামের বোয়ালখালীতে কর্ণফুলীর খালে পড়ে যাওয়া ওয়াগন ও ইঞ্জিন উদ্ধার করা সম্ভব হয়নি। তবে গতকাল শুরু হওয়া উদ্ধার কাজ আজও অব্যাহত রয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল থেকে বৃষ্টির পাশাপাশি ওয়াগন থেকে ফার্নেস অয়েল ছড়িয়ে পড়ায় উদ্ধার তৎপরতা কিছুটা ব্যাহত হচ্ছে। তবে গতকাল ওয়াগন উদ্ধারের সময় ছড়িয়ে পড়া ফার্নেস অয়েল এরই মধ্যে খাল ও আশপাশের এলাকা থেকে সংগ্রহ করা হয়েছে। সংগ্রহকৃত তেল প্রতি লিটার 60 টাকা করে কিনছে যমুনা অয়েল কর্তৃপক্ষ। এদিকে দুর্ঘটনা কবলিত ব্রিজের মেরামত কাজ শেষ হয়েছে। তবে খালে পড়ে যাওয়া ওয়াগন ও ইঞ্জিন উদ্ধারের পর চট্টগ্রাম 2000 রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের 15তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়। সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ IDEB ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের চেয়ারম্যান হামিদা রহমান, ভাইস চেয়ারম্যান শম্পা রহমান, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হাসান, পরিচালক ও স্বতন্ত্র পরিচালক সহ ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা AKM ওয়াজেদ আলী উপস্থিত ছিলেন। বরিশালে রমজানের প্রথম দিকে ঈদ বাজারে ক্রেতারা ঝুঁকছেন থান কাপড়ের দিকে। টেইলার্সগুলোর ব্যবসা জমে উঠতে শুরু করেছে। আর ক্রেতাদের চাহিদা অনুসারে রেডিমেড পোশাক ও শাড়ি এরই মধ্যে থরে থরে সাজানো হয়েছে দোকানগুলোতে। তবে ব্যবসায়ীরা মনে করছেন বিক্রি জমে উঠবে আরো কয়েকদিন পর। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। ঈদ উপলক্ষে বরিশালে থান কাপড়ের বাজারে ক্রেতাদের উপস্থিতি অনেকটাই বেড়েছে। যারা ভিড় এড়িয়ে একটু স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে চান, তারাই হাজির হচ্ছেন দোকানগুলোতে।
15 রোজার মধ্যে বেশিরভাগ টেইলার্স অর্ডার নেওয়া বন্ধ করে দেয়, তাই আগেভাগেই কেনাকাটা করা হচ্ছে বলে জানালেন ক্রেতারা। ঈদের ভিড়টা এড়ানোর জন্য আমরা রোজার প্রথম থেকে কেনাকাটা করতে আসছি। 15 রোজার পর অনেক ভিড় হয় সাধারণত, এই জন্য আমরা চাইতেছি যে 10 রোজার আগে কেনাকাটাটা শেষ করতে। রেলগুলোর মধ্য রোজায় অরণ্য বন্ধ হয়ে যায়, এই জন্য আমরা আগে ভাগে আসছি। রোজার শুরুতে আসার কারণ যে শপিং এর সুবিধা, ভিড় কম থাকে। থান কাপড়ের বেচাকেনা মোটামুটি ভালো, তবে রেডিমেড কিংবা শাড়ি কাপড়ের বিক্রি আর কিছুদিন পর বাড়বে বলে ধারণা ব্যবসায়ীদের। ইতোমধ্যে জমজমাট হয়ে উঠেছে টেইলার্সগুলো। আমরা আশা করবো যে বেচাকেনা আরো বাড়বে এবং প্রতি বছর তাই হয়, এবার আমরা সেটাই প্রত্যাশা করছি। তৈরি পোশাকের ভালো অর্ডার পাচ্ছি, রোজা যতই বাড়ছে ঈদ উপলক্ষে তত অর্ডার বাড়ছে। থান কাপড়ের বেচাকেনা মোটামুটি ভালো, আর কিছুদিন গেলে আরো বেচাকেনা ভালো হবে আশা করি। সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের হাতে বেতন বোনাস এলেই ঈদ মার্কেট জমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফেরদৌস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের সিন্ধু প্রদেশে তীব্র দাবদাহে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বৃহস্পতিবার পর্যন্ত করাচি সহ প্রদেশটির বিভিন্ন স্থানে মৃতের সংখ্যা 1000 ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। গ্রীষ্মের তাপ ভয়াবহ হারে বাড়তে থাকায় সিন্ধু প্রদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি কার্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল প্রদেশটির বিভিন্ন শহরের তাপমাত্রা ছিল 42 থেকে 44 ডিগ্রির মধ্যে। সিন্ধু প্রদেশের করাচি, লারকানা, নওয়াবশাহ ও শুক্কুর সহ বেশ কিছু স্থানে 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর মধ্যে করাচি সহ বিভিন্ন শহরের হাসপাতালগুলোতে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রাদেশিক সরকারের তথ্য মতে সিন্ধু প্রদেশে 3000-এরও বেশি মানুষ হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছে। প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় বাড়তি ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। এদিকে সিন্ধু প্রদেশে শিগগিরই কোনো বৃষ্টির পূর্বাভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। যুক্তরাষ্ট্র এখন আর ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদের ওপর নজরদারি করছে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার ওলাদের সঙ্গে ফোন আলাপে ওবামা ভবিষ্যতে ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের উপর নজরদারি করা হবে না বলেও নিশ্চয়তা দেন। এর আগে ফরাসি প্রেসিডেন্টের উপর যুক্তরাষ্ট্রের নজরদারির ব্যাখ্যা জানতে চেয়ে প্যারিসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই দিন বিষয়টি নিয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় প্রতিরক্ষা কমিটির সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ওলাদ। গুপ্তচর বৃত্তির বিষয় নিয়ে আলোচনার জন্য ফ্রান্সের গোয়েন্দা কর্মকর্তাদের একটি প্রতিনিধি দলের শিগগিরই ওয়াশিংটন সফরের কথা রয়েছে। মঙ্গলবার মার্কিন গোয়েন্দা সংস্থার বিভিন্ন নথির বরাত দিয়ে উইকিলিক্স ফ্রান্সের 3 প্রেসিডেন্টের উপর এনএসএর গুপ্তচর বৃত্তির তথ্য প্রকাশ করে। 2006 থেকে 2012 সাল পর্যন্ত সাবেক ফরাসি প্রেসিডেন্ট জ্যাক শিরাক, নিকোলাস সারকোজি ও বর্তমান প্রেসিডেন্ট ওলাদের উপর এই নজরদারি চালানো হয় বলে দাবি উইকিলিক্সের। খেলার খবর। বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ হারের পর একদিন আগেই ঢাকা ছাড়লেন ধোনির টিম ইন্ডিয়া। পূর্ব নির্ধারিত সফর সূচি অনুসারে শুক্রবার ঢাকা ছাড়ার কথা থাকলেও আজ সকালে দুটি ফ্লাইটে বিভক্ত হয়ে দেশে ফিরেছেন সাবেক চ্যাম্পিয়নরা। টিম অফিসিয়াল ও অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন দেশে ফিরবেন কাল নির্ধারিত সময়ে। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে বুধবার শেষ ওয়ানডেতে ভারতের জয় পেলেও সিরিজ আগে নিশ্চিত করেছিল টাইগাররা। ঐতিহাসিক সিরিজ হারের আক্ষেপ থেকেই কিনা নির্ধারিত সময়ের অনেক আগেই ঢাকা ছাড়লেন টিম ইন্ডিয়া। আজ সকাল 10টা ও 12টার দুটি ফ্লাইটে বিভক্ত হয়ে ঢাকা ছেড়েছেন সফরকারীরা। অন্যদিকে টাইগার ক্রিকেটাররাও হোটেল ছাড়তে শুরু করেছেন। তাদের সবার কণ্ঠে বাংলাবাস হাতছাড়া হওয়ার আক্ষেপ, সেই সাথে দৃঢ় প্রত্যয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন হোম সিরিজের সফলতার ধারা অব্যাহত রাখা। বাংলাদেশে অনেক বড় একটা পাওয়া যে ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়ার মতো টিমের সাথে সিরিজ জয়। আর যদি হোয়াইট ওয়াশ করতে পারতাম তাহলে আরেকটু বেশি ভালো লাগতো। তারপরও আমি বলবো যে আমরা ওভারঅল অনেক ভালো ক্রিকেট খেলতেছি। যখনই মাঠে নামি টিম জিতানোর জন্যই নামি বা জেতার জন্যই নামি। তো নেক্সট সিরিজ সাউথ আফ্রিকার সাথে তো চেষ্টা করব শুরু থেকেই টি-20 থেকে আমরা জিতার মুখ দিয়ে শুরু করার আর সবার বেস্ট পারফরমেন্সটা দেওয়ার। নেক্সট টাইম চেষ্টা করব যে ইনিংসগুলো বড় করার জন্য আর যে ভুলগুলো হচ্ছে তাড়াতাড়ি রিকভার করার জন্য। দুটো ম্যাচ আমরা বাংলাদেশের বিরুদ্ধে খারাপ খেলেছি, তার থেকেও বড় কথা বাংলাদেশ দুটো ম্যাচে সব বিভাগে ভারতকে টেক্কা দিয়েছে, সে ব্যাটিং
বা বোলিংয়ে গত 15 বছরে ধরে ধাপে ধাপে বাংলাদেশ ক্রিকেট কিন্তু ডেভেলপ করেছে। হারলে দুঃখ লাগে, এটা সকলের লাগে, ভারতের খেলোয়াড়দেরও লেগেছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। অপহৃত নায়ক রাজ্জাককে ফিরিয়ে আনতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের মধ্যে পতাকা বৈঠক চলছে। সমুদ্রপথে অবৈধভাবে বিদেশে যাওয়ার পর থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া থেকে ফিরেছেন আরো 73 বাংলাদেশি। বিমানবন্দরে নেমে স্বস্তির নিঃশ্বাস। মাদক ব্যবসার সঙ্গে পুলিশের জড়িয়ে যাওয়া সমাজের নৈতিক কাঠামোর উপর আঘাত। মত সচেতন নাগরিক সমাজের সদস্যদের অবনতি ঠেকাতে কাজ করছে পুলিশ। 68 বছর ধরে শিক্ষাবঞ্চিত কুড়িগ্রামের ছিটমহলগুলোতে চালু হয়েছে প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র। উচ্ছ্বসিত ছিটমহলবাসী, কার্যক্রম সম্প্রসারিত করার পরিকল্পনা। এবং ভরা মৌসুমেও ক্রেতা শূন্য চাঁপাইনবাবগঞ্জের আমের বাজার, প্রত্যাশিত দাম না পাওয়ার অভিযোগ ব্যবসায়ীদের। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।